আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালেবান আইটি থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করা আমাদের প্রথম প্রোগ্রামটা এবং হচ্ছে আমাদের বেসিক আলোচনা যেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার সম্পর্কে। তো আমরা চলুন আমাদের কোড ব্লকসটা ওপেন করে নেই। আমরা আমাদের কোড ব্লকসটা ওপেন করলে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো, ওয়েলকাম স্ক্রিন। তো আমরা চাইলে প্রজেক্টটা এখান থেকেও রান করতে পারি বা ক্রিয়েট করতে পারি, আবার চাইলে আমরা এটা কেটে দিয়ে আমরা এখান থেকেও করতে পারি। ফাইল থেকে গিয়ে আমরা নিউতে গিয়ে এখান থেকে প্রজেক্ট থেকে আমরা কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করব, তারপরে এখান থেকে আমরা গো দিব। গো দেওয়ার পরে আমাদের এখানে সি যে ইয়েটা আছে, ল্যাঙ্গুয়েজটা আছে, সেটা সিলেক্ট করে দিতে হবে, কারণ আমরা সি প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের টাইটেলটা দিয়ে দিব। তো আমরা এখানে বললাম যে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, HELLO WORLD ওয়ার্ল্ড, এবং আমাদের যে ফোল্ডারে আমরা আমাদের প্রজেক্টটা সেট করব সেটা আমাদের অলরেডি করা আছে। তো আমরা কিন্তু আরেকবার সিলেক্ট করে দিতেছি। আমাদের এই যে তালেবান আইটি নামে যে ফোল্ডারটা আছে সেখানে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমরা কিন্তু এখানে GNU GCC কম্পাইলারটা দেখতে পাচ্ছি। এটা আমাদেরকে অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু আমাদের কোডটা কম্পাইল হবে না। অবশ্যই আমাদের এই এডিটরের সাথে এই কম্পাইলারটা যুক্ত থাকতে হবে। তো আমি গত ভিডিওতে, অর্থাৎ এর আগের ভিডিওতে, যেখানে আমি দেখিয়েছি যে উইন্ডোজে কীভাবে হচ্ছে আপনি গান জিসি কম্পাইলার সিলেক্ট করে দিতে হবে। তো এখানে প্রথমবার আপনি যখন সিলেক্ট করে দিবেন তখন থেকেই পরবর্তীতে আর সেটিং করার কোনো প্রয়োজন পড়বে না, ওটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। আর যদি সিলেক্ট হয়ে না থাকে তাহলে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে। এখানে কিন্তু আর বিভিন্ন ধরনের কম্পাইলার থাকে, বিভিন্ন কম্পাইলার আছে। তো আমরা এটার ভিতরে হচ্ছে GNU GCC কম্পাইলারটা ইউজ করব। তারপর আমরা এখানে ফিনিশ দিব। ফিনিশ দিয়ে আমাদের এই প্রজেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা যদি একটু প্রজেক্টটা দেখি, আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ডের নামে একটা প্রজেক্ট তৈরি হয়েছে, অর্থাৎ ওয়ার্ক স্পেসের ভিতরে। তার ভিতরে হচ্ছে সোর্স নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই সোর্স ফোল্ডারের ভিতরে আমাদের main.c নামে কিন্তু একটা ফাইল তৈরি হয়েছে। ওকে, তো এই main.c এর ভিতরে কিন্তু আমাদের বেসিক সিনট্যাক্সটা অটোমেটেড জেনারেট করা আছে, তার সেটা আমরা পরে দেখতেছি। প্রথমত আমরা আমাদের যে কোড এডিটর আছে সেটার একটা এনভায়রনমেন্ট আমরা দেখি যে এটার ভিতরে কি কি আছে, সেটা সম্পর্কে আমরা সিম্পলি একটা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা এখানে ম্যানেজমেন্ট নামে একটা উইন্ডো দেখতে পাচ্ছি, তারপর এখানে লগ অ্যান্ড আদার্স নামে একটা উইন্ডো দেখতে পাচ্ছি। আমরা কিন্তু চাইলে এগুলো কেটে দিতে পারি, যেমন এটা আমি এখান থেকে কেটে দিলাম, এবং এটাকে আমরা এখান থেকে ভিউ যে অপশনটা আছে সেখান থেকে আমরা কিন্তু লগ অ্যান্ড আদার্স যে ইয়েটা আছে, উইন্ডোটা আছে, সেটা নিয়ে আসতে পারবো। আবার আমরা কিন্তু চাইলে এখানে এই যে ম্যানেজমেন্টের যেটা আছে এটাও কেটে দিয়ে আমরা এখান থেকে ভিউ থেকে ম্যানেজমেন্টটাকে নিয়ে আসতে পারবো। এবং এই টুলসগুলো কিন্তু মুভ করানো যায়, অর্থাৎ এগুলো কিন্তু আপনি এভাবে ধরে এটাকে টান দিয়ে কিন্তু মুভ করাইতে পারবেন। যেখানে আপনার রাখার প্রয়োজন পড়বে আপনি সেখানে রাখতে পারবেন। এই টুলসগুলোকে যে কোনো জায়গায় মুভ করাইতে পারেন। সেমভাবে আপনি ম্যানেজমেন্ট যে ইয়েটা আছে সেটাকেও আপনি মুভ করাইতে পারেন। তো এই দুইটা আপনি চাইলে রেখে দিতে পারেন, আবার চাইলে আপনি এগুলোকে কেটে দিতে পারেন। কিন্তু আমাদের এখন কাজের সুবিধার্থে এই দুইটা উইন্ডো কিন্তু আমাদের মাস্ট বি লাগবেই। একটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ফাইল লোকেশন, ফোল্ডার, কোন ফোল্ডারে কাজ করতেছি, এবং যদি আমরা চাই এখানে আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। বিভিন্ন ধরনের ওয়ার্ক প্লেস আমরা এখানে তৈরি করতে পারবো, এবং কোন ফাইলের ভিতরে আমরা কাজ করতেছি সেটা দেখতে পাবো। এবং এটা যদি আমরা দেখি লগ অ্যান্ড আদার্স, এটা দিয়ে আমরা মূলত হচ্ছে আমাদের প্রোগ্রামে ভুল ত্রুটি এবং হচ্ছে প্রোগ্রামটা কত সেকেন্ডে রান হচ্ছে ইত্যাদি যে লগগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। লগ বলতে বোঝাচ্ছে আমার প্রোগ্রামের হিস্টোরি, যখন আমার প্রোগ্রামটা রান হচ্ছে তখন সে কী কী ভুল করতেছে, কী কী প্রসেস চালাচ্ছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এবং চাইলে আমরা যখন প্রোগ্রামের ভুল ত্রুটি চেক করার জন্য ডিবাগার মোড দিয়ে আমরা কাজ করতে পারবো। তো প্রথমত হচ্ছে আমাদের এই বিল্ড লগ এই অপশনটাতে আমাদের নর্মালি সিলেক্ট অবস্থায় থাকবে। তো এটা এই জন্য আমাদের রাখা অত্যন্ত জরুরি, যাতে করে আমরা প্রোগ্রামের ভুল ত্রুটি ইত্যাদি আমরা এখানে দেখতে পারি, বা ওয়ার্নিং মেসেজগুলো আমরা এখানে দেখতে পারি। তারপরে আমরা হচ্ছে main.c প্রোগ্রামটাকে ওপেন করে নিলাম। এটাকে ডবল ক্লিক করে ওপেন করলে এখানে আমাদের এডিটরের আন্ডারে কিন্তু সে চলে আসবে। তো এটার আন্ডারে হচ্ছে আমরা আমাদের কোডগুলো লিখবো বা আমাদের স্ক্রিপ্টগুলো লিখবো। তো আমাদের এখানে কিন্তু প্রথমে একটা হ্যালো ওয়ার্ল্ডের নামে একটা আমাদের বেসিক প্রোগ্রাম তৈরি করা আছে। সেই প্রোগ্রামটা আমরা প্রথমে রান করে দেখি। আচ্ছা, ওকে, এখন রান করবেন কিভাবে? রান করার জন্য এখানে কিন্তু আমরা এখানে প্রথমে বিল্ড করব, তারপর এটাকে আমরা রান করব। তো রানে ক্লিক করলে এটা কিন্তু রান হয়ে যাবে। হ্যালো ওয়ার্ল্ডের নামে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা কিন্তু রান হয়ে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা প্রিন্ট করে দিছে। ওকে, তাহলে আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা আমরা রান করতে পারছি। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে যে আমাদের সি এর যে বেসিক সিনট্যাক্স সেটা কীভাবে লেখা হয়েছে এবং সেখানে কি কি আছে সেই সিনট্যাক্সের ভিতরে। আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের একটা বেসিক সিনট্যাক্স। ওকে, তার আগে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে
এই যে আমরা প্রোগ্রামটাকে রান করছি, এখানে কিন্তু কম্পাইলার কাজ করছে এবং এখানে প্রথমে প্রোগ্রামটা আমরা লিখছি যেটাকে বলো সোর্স কোড। এটা হচ্ছে আমাদের সোর্স কোড। এটার ভিতরে আমরা লেখার পরে এই প্রোগ্রামটাকে আমরা বিল্ড করছি, দেখেন এখানে বিল্ড করছি, তারপরে প্রোগ্রামটাকে রান করছি। হ্যাঁ, আপনি হয়তো অনেক জায়গায় দেখতে পারেন প্রোগ্রামটা রান এবং বিল্ড দুইটা একসাথেই করা হয়, এখান থেকে ক্লিক করলেই দুইটা রান করে, রান অ্যান্ড বিল্ড হয়ে যায়। কিন্তু এখানে আমাদের দুইটা ডাফে কাজ করার কারণটা হচ্ছে আমরা কিন্তু এর যে আগে স্লাইডটা দেখছিলাম, অর্থাৎ এর আগের পর্বে কম্পাইলার নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম সেই স্লাইডে আমরা ফিরে যাব। তো আমরা কম্পাইলার নিয়ে আলোচনা করছিলাম, এই স্লাইডে আমরা কিন্তু দুইটা পিকচারের কথা বলছিলাম বা পিকচার নিয়ে আলোচনা করছিলাম। প্রথমটা হচ্ছে আমাদের সোর্স কোড থাকবে, মাঝখানে কম্পাইলার থাকবে, সেটাকে অবজেক্ট কোডে রূপান্তর করবে বা মেশিন কোডে রূপান্তর করবে। তারপরে হচ্ছে এখানে বিস্তারিত আমরা ভিউটা দেখলাম যে সে কীভাবে ফ্লোটা হয় বা কাজ করে। তো প্রথমত হচ্ছে সে এডিটরে বা আইডিইতে আমরা কোড লিখি, একটু আগে যে আমরা যেখানে কোডটা লিখলাম এই কোডটা কিন্তু এইটা হচ্ছে আইডিইতে আমরা কোডটা লিখলাম। পরবর্তী স্টেপে হচ্ছে আমরা এটাকে ফ্রি প্রসেস কম্পাইলার লিঙ্কার, এই অবস্থায় হচ্ছে এটাকে বলা হচ্ছে বিল্ড করা, প্রোগ্রামটাকে বিল্ড করা। আমরা কিন্তু আমাদের এখানে যখন রান করছি আমরা কিন্তু খেয়াল করছি এই জায়গায় এখানে কিন্তু এই যে বিল্ড নামে একটা অপশন আছে, এই যে বিল্ড নামে অপশনে ক্লিক করা মানে হচ্ছে সে মাঝখানে এই যে অপশন, এই যে তিনটা কাজ প্রি প্রসেস করা, কম্পাইল করা, লিঙ্কারে পাঠানো, এই কাজটা কিন্তু সে এগুলা করে ফেলে। তারপর হচ্ছে প্রোগ্রামটাকে রান করা হয়, এখানে প্রোগ্রামটাকে রেডি করা হয়েছে, তারপর প্রোগ্রামটাকে আমরা চালালাম অথবা প্রোগ্রামটাকে আমরা রান করলাম। তো সেক্ষেত্রে লোড এবং এক্সিকিউশনটা কমপ্লিট হয়। এখন যদি আমরা আসি আমাদের কোড ব্লকে, তাহলে আমরা এখানে এই যে রানটাকে দিব, রানটা দিলে কিন্তু আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে। তো আমরা যদি এখন আমাদের এই লগটা খেয়াল করি, লগে কিন্তু খেয়াল করে দেখবেন প্রথমে প্রোগ্রামটা কিন্তু বিল্ড হয়েছে, প্রথমে প্রোগ্রামটা বিল্ড হয়েছে এবং সেই বিল্ড হওয়ার সময় কিন্তু কম্পাইলার হিসেবে নিয়েছে হচ্ছে জিসিসি কম্পাইলার, এবং পরবর্তীতে সে কী করছে এটা কম্পাইলারটাকে আমাদের প্রোগ্রামটাকে রান করছে। তো দেখেন প্রথমে বিল্ড করা এবং পরবর্তীতে রান করা, এবং রান হওয়ার সময় সে কী প্রসেস ফলো করছে সেগুলো কিন্তু আমাদের এখানে বলা আছে, এবং সে কত টাইম নিয়ে এটা কাজ করছে সেই জিনিসগুলোও কিন্তু এখানে বলা আছে। তাহলে আমরা প্রোগ্রামটাকে প্রথমে বিল্ড করতে হয় এবং তারপরে রান করতে হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম। কিন্তু আপনি যদি চান না আমি দুইটা কাজ একসাথেই করবো, সেটাও করা যায়। আমরা যদি এখানে দেখি এই অপশনটাতে বিল্ড অ্যান্ড রান, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু প্রোগ্রামটা বিল্ড এবং রান দুইটা কিন্তু একসাথেই হয়ে গেছে। তো প্রথমত কিন্তু সে বিল্ড হয়, তারপর রান হয়। তো এখানে এই একটা বাটন দিয়ে দুইটা অ্যাকশন আপনি একসাথে করতে পারেন। কিন্তু আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে যখন আমরা কোনো বড় প্রোগ্রামে কাজ করব তখন কিন্তু আমাদেরকে প্রথমে রান করা যাবে না। রান করলে হয়তো বা কোনো একটা প্রসেস চলবে, তারপর এটাকে নিয়ে কাজ করতে হবে, অনেক ঝামেলার কাজ। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বড় প্রোগ্রামের ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে বিল্ড করে নিশ্চিত করব যে আমাদের প্রোগ্রামটা বিল্ড হচ্ছে কিনা, কোনো ভুল টুটি আছে কিনা, এই বিষয়গুলো আমরা এনশিওর করব। তো আমরা যদি এখানে ধরেন কোনো কারণে ফিটা কেটে দিলাম এবং এটা যদি আমরা বিল্ড করতে যাই তখন কিন্তু আমরা বিল্ড অবস্থায় এটাকে ধরতে পারতেছি যে এখানে আমাদের একটা ভুল আছে, এই প্রোগ্রামটা কিছু একটা দেখাচ্ছে যে এখানে ভুল আছে আপনার, বা কত নাম্বার লাইনে ভুল আছে, কী জন্য ভুল আছে সেই জিনিসটা অনেক সময় ইন্ডিকেট করে দেবে। তো আমরা কিন্তু এই মেসেজটা দেখে শিওর হচ্ছি যে হ্যাঁ আমাদের এখানে প্রোগ্রামটা ভুল আছে, তাহলে আমাকে এই প্রোগ্রামটা রান করার প্রয়োজন পড়তেছে না। রান করার আগে আমি প্রোগ্রামটা এনশিওর হতে পারছি যে প্রোগ্রামের এত নম্বর লাইন এখানে এখানে ভুল আছে। এজন্য হচ্ছে আমরা প্রথমে বিল্ড করাটা আমাদের উচিত। আপনি চাইলে এটাও একসাথে করতে পারেন, অথবা হচ্ছে আমি বিল্ড এবং রান দুইটাকে আপনি আলাদা আলাদা চালাইতে পারেন, সেটা কোনো ম্যাটার না। আপনি প্রথম অবস্থায় বিল্ড করেন, তারপর হচ্ছে প্রোগ্রামটাকে রান করেন। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে আমাদের বেসিক যে আলোচনা, সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিংয়ের যে সিনটেক্স। তো আমি এই সিনটেক্সটা কেটে দিলাম, একদম এটাকে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক করে দিলাম। প্রত্যেকটা জিনিসেরই তার নিজস্ব একটা সিনটেক্স থাকে, সে তার ওই সিনটেক্স অনুযায়ী কাজ করে। সেমভাবে আমাদের সি প্রোগ্রামিংয়েরও তার নিজস্ব একটা সিনটেক্স আছে, এই সিনটেক্সের বাইরে দিলে কিন্তু সে সমস্যা হয়ে যাবে। যেমন আমরা যদি কোনো একটা অফিসের কথা চিন্তা করি, তার কিন্তু একটা সুন্দর রুলস রেগুলেশন সব কিছু রেখে সে নিয়মানুবর্তিতা রেখে সে কিন্তু কাজ করে। সেমভাবে আমাদের সি প্রোগ্রামিংয়েও তার নিজস্ব একটা নিয়ম আছে, তার নিজস্ব একটা সিনটেক্স আসে, সেই সিনটেক্সে সেই ফরম্যাটে সে কাজ করবে। অন্যভাবে যদি আমরা লিখতে যাই সে কিন্তু এরর দিয়ে দিবে অথবা ইনভ্যালিড দেখাবে। তো প্রথমত অবস্থায় হচ্ছে আমরা তার বেসিক যে সিনটেক্স সেটা লিখবো, ইনক্লুড stdio.h অর্থাৎ আমরা এই আমাদের সি ফাইলের সাথে একটা জিনিস আমরা অ্যাড করলাম, একটা হেডার ফাইল অ্যাড করলাম। ওকে, তারপরে আমরা হচ্ছে এটার সাথে আরেকটা আমরা হেডার ফাইল অ্যাড করব, সেটা হচ্ছে ইনক্লুড std library.h। লিব মানে হচ্ছে লাইব্রেরি আর io মানে হচ্ছে ইনপুট আউটপুট। তাহলে আমরা এখানে কি করছি, দুইটা ফাইল যুক্ত করছি,
বা কানেক্ট করছি, যেমন ইনক্লুড, ইম্পোর্ট, কানেক্ট, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকতে পারে, সেটা হয়তো অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কারণে ওটা ডিফারেন্ট হইতে পারে। কিন্তু আমাদের সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে হ্যাশ ইনক্লুড করা মানে হচ্ছে কোনো একটা হেডার ফাইল আপনি যুক্ত করতেছেন, সেই হেডার ফাইলটা কী করবো, আমার এই যে সি ফাইল ব্ল্যাঙ্ক যে ফাইলটা, এটাকে আমার কাজ করাইতে সহায়তা করবে। অর্থাৎ আমি যখন ইনপুট আউটপুট নিয়ে কাজ করবো তখন সে হচ্ছে ইনপুট আউটপুটের তার ওই হেডার ফাইলে এই ফাংশনগুলো লেখা আছে সেখান থেকে নিয়ে এসে সে কাজ করাবে। তাহলে আমাকে আর ওই যে কাজটা, অর্থাৎ এই যে ইনপুট আউটপুটের জন্য আমি কীভাবে কাজ করবে, কোথা থেকে কাজ করবে, এই জিনিসগুলো আমাকে আর চিন্তা করার প্রয়োজন পড়তেছে না, বা আমি একজন ডেভেলপার হিসাবে আমাকে আর ওই ইনপুট আউটপুটে দেখানোর জন্য কোনো প্রোগ্রাম বিল্ড করতে হচ্ছে না। এগুলা ফ্রি ডিফাইন দেওয়াই আছে, অর্থাৎ আমাদের এখানে স্ট্যান্ডার্ড লাইব্রেরি দেওয়াই আছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো সবসময় আমাদেরকে এই দুইটা ফাইল রেখে দিতে হবে, হ্যাশ ইনক্লুড studio.h। আরও বিভিন্ন জিনিসপত্র রাখা যায়, সেটা পরে আসতেছি। আমরা জাস্ট চাইলে কিন্তু জাস্ট আমরা ইনপুট আউটপুট নিয়েও জাস্ট কাজ করে আমরা এই প্রোগ্রামটাকে রান করতে পারবো। তো প্রথম অবস্থায় আপনি এই দুইটাকে আপনি অ্যাডিশনাল হিসেবে রাখেন, আদর্শ হিসেবে রাখেন। তারপর হচ্ছে আমরা ইন্টিজার মেইন। তো মেইন হচ্ছে একটা ফাংশন। এখন ফাংশন নিয়ে আমি কথা বললে কিন্তু অনেক কথা বলা যাবে, তো আমরা ফাংশনের টপিকে ফাংশন নিয়ে আলোচনা করব। তো মূলত বুঝে নেন যে এটা একটা ফাংশন। ফাংশন কি সেটা আপাতত বোঝার দরকার নাই, তবে ফাংশন কীভাবে গঠন হয় সেটা আপনি দেখেন। ইন্টিজার মেইন, ফাংশনের নাম হচ্ছে মেইন, প্রথম বন্ধনী তারপরে সেকেন্ড বন্ধনী দিয়ে শুরু বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। তারপরে এখানে আপনার রিটার্ন 0 দিয়ে হচ্ছে আপনি এখানে এটাকে কমপ্লিট করে দিলেন। অর্থাৎ প্রত্যেকটা ফাংশনের কিন্তু আপনি চাইলে রিটার্ন রাখতে পারেন। আচ্ছা, এখন এখানে আমরা আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী। তো এটা আমরা আসলে আগে থেকে ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা কিন্তু এখানে চাইলে প্যারেন্থিসিস বা হচ্ছে ব্র্যাকেটস অথবা কার্লি ব্র্যাকেটসও বলতে পারি। তো আমি প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে বলতেছি, আপনারা চাইলে ওই ওয়ার্ডটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে যে আমরা এখানে প্রোগ্রামটাকে রান করাবো। তো প্রোগ্রামটাকে রান করতে হলে প্রোগ্রামের ভিতরে কিন্তু আপাতত কোনো আউটপুটে দেখার মতো কোনো কিছু নেই। এটা হচ্ছে বেসিক জাস্ট সিনটেক্সটা। এই সিনটেক্সে যখন আপনি কোনো কিছু লিখবেন আউটপুটে দেখার জন্য তখন আসবে। তো আউটপুটে কোনো কিছু বের করতে হলে, আউটপুটে দেখতে হলে সেটাকে দিতে হয় হচ্ছে প্রিন্টএফ দিয়ে এটার ভিতরে ডবল কোটেশন আমরা কোনো একটা টেক্সট যখন লিখবো সেটা কিন্তু আউটপুটে আসবে। তো আমরা লিখতেছি হচ্ছে তালিবান আইটি, এই লেখাটাকে আমরা আউটপুটে দেখাবো। এখন আমরা এটাকে রান করলাম, দেখেন আমাদের এখানে কিন্তু এটা রান হয়ে গেছে বা বিল্ড হয়ে রান হয়ে গেছে এবং এটা আউটপুটে আমরা দেখতে পাচ্ছি। তো আমার এখানে উইন্ডোটা অনেক ছোটো, এটা লিনাক্সের একটা সমস্যা না, এটা ওদের এই উইন্ডোটা অনেক ছোটো করে দেয়, যার কারণে এখানে টেক্সটটা পড়তে একটা অসুবিধা হয়। তো আমি পরবর্তীতে আপনাদের কোনো একটা আরেকটা এডিটরে নিয়ে যাব, যাতে করে আপনারা এই উইন্ডোটা বড়োভাবে দেখতে পারেন। সবই সেম, কোনো ডিফারেন্ট নাই। আপনারা কোড ব্লকে কাজ করবেন, আমি হচ্ছে আলাদা একটাতে কাজ করবো, কিন্তু এনভায়রনমেন্ট সব সেমে থাকবে। ওকে, জাস্ট এটা আপনাদের এই সুবিধাটা দেওয়ার জন্য, যাতে করে এটা আমরা জুম করে দেখতে পারি। তারপরে এখানে আমি কোনো সেটিং দেখতে পাচ্ছি না এটার জন্য। তো আমি যদি পারি এটা আপনাদেরকে সলভ করে ইনশাল্লাহ এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা বেসিক প্রোগ্রাম আমরা রান করলাম, বা একটা সিনটেক্স দিয়ে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমরা একটা টেক্সট প্রিন্ট করে দেখালাম। আচ্ছা, এখন এটাকে আপনি মুখস্থ করবেন কিনা? হ্যাঁ, এটা আপনি মুখস্থ করবেন না, কখনো প্রোগ্রাম মুখস্থ করা যায় না, প্রোগ্রামিং কখনো মুখস্থ করবে না, জাস্ট মনে রাখতে হবে যে হ্যাঁ এটা এভাবে কাজ করে। এখন এই বেসিক সিনট্যাক্সটা আপাতত আপনি ধরেন আয়ত্ত করে নেন। কয়েকবার যখন আপনি কোড করবেন, প্র্যাকটিস করবেন, খাতা কলমে লিখবেন, তখন কিন্তু এটা আয়ত্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এটার মুখস্থ করার প্রয়োজন নেই, একদম মুখস্থ করে আপনি এখানে নিয়ে এসে দিয়ে দিবেন, এরকম না। আমি যেভাবে আলোচনা করছি আপনি চাইলে এভাবে খাতায় নোট করে আপনি রাখতে পারেন, এবং যখন আপনি কোড করবেন তখন আপনার ওই নোটটা অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কী করতেছেন বা কী লিখতেছেন। ওকে, এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি এখানে রিটার্ন 0টা কেন ইউজ করছি, বা হচ্ছে আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ হইলো, প্রথম বন্ধনী কেন ইউজ হইলো। এগুলো আমি আগেই বলছি, এগুলো হচ্ছে আমাদের বেসিক সিনটেক্সের অংশ। এই সিনটেক্সটা আপনাকে মনে রাখতে হবে। আর হ্যাঁ, রিটার্ন 0টা হচ্ছে যে মূলত আমরা প্রোগ্রামটা যে আমাদের সাকসেসফুলি আউটপুটে রান হয়ে আসছে, কোনো ধরনের সমস্যা হয় নাই, এরর দেয় নাই, সেটার জন্য আমরা রিটার্ন 0 দিয়ে এটা নিশ্চয়তা হলাম। এখন রিটার্ন 0-র অনেক ধরনের সংজ্ঞা থাকতে পারে, এক একজন এক এক ধরনের সংজ্ঞা দিবে, এবং হচ্ছে আমাদের ডকুমেন্টেশনে গুগলে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। তো সেটা সব কিছু আপাতত ঊর্ধ্বে রেখে মানে সব কিছু রেখে আপাতত আপনি ঊর্ধ্বে ধরে নেন যে এটা সাকসেসফুলি যে আমাদের এই টার্মিনালটা প্রোগ্রামটা রান হয়ে এসে কোনো ধরনের প্রবলেম ছাড়া। অর্থাৎ আমাদের রিটার্ন 0টা কিন্তু আমাদের সবসময় নেগেটিভও না পজিটিভও না, তার মানে তার ভিতরে কোনো গার্বেজ বলে রাখার কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে সে 0 দিয়ে আমরা এটাকে ক্লিন করে নিলাম আর কি। ওকে,
তারপরে এটার আরও স্ট্যান্ডার্ড অনেকগুলো সংজ্ঞা আছে, সেগুলো আমরা আপনাকে পরে বলতেছি। শিখার স্বার্থে আপাতত আপনি জাস্ট এতটুকুই ধরে নেন, কারণ এখানে যেহেতু আমাদের বেসিক আলোচনা, তো বেসিক আলোচনাতে আমি হয়তো বা আরও ডিটেলে আপনাকে বলতে পারবো না। ওকে, তাহলে আমরা এই যে বেসিক প্রোগ্রামটা আমরা আউটপুটে দেখলাম এবং আউটপুটে রান করে দেখলাম যে আমাদের এটা কীভাবে কাজ করে, কীভাবে কোথা থেকে কাজ করতেছে, এই বিষয়গুলো আমরা এনশিওর হলাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আপনি আপনার খাতা কলমে অবশ্যই বেসিক প্রোগ্রামটা লিখেন, কয়েকবার প্র্যাকটিস করেন। অবশ্যই প্র্যাকটিসের উপরে কোনো কিছুই না, আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার আয়ত্ত চলে আসবে। আর হচ্ছে অবশ্যই আপনার সাথে খাতা কলম রাখতে হবে। আর একটা কথা সেটা বলে নিই, বর্তমান 2025 সাল এর অবস্থান অনুযায়ী আমি বলতেছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এআই টুলস আছে, বিভিন্ন এআই এডিটর আছে, অনেক কিছু আছে। এত কিছুর মাঝে কেন আমরা হচ্ছে খাতা কলমে লিখবো, বা এত কিছুর মাঝে কেন হচ্ছে আমরা বসে বসে হাতে কোড করব? এটারও গুরুত্ব কিন্তু অনেক বেশি। যখন আপনি একজন সিনিয়র ডেভেলপার হবেন বা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, তখন কিন্তু বুঝতে পারবেন। আপনি যখন চ্যাটজিপিটি থেকে কোনো কিছু কোড কপি পেস্ট করে কাজ করতেছেন, তখন কিন্তু আপনার ব্রেন এটাকে ভালোভাবে ক্যাচ করতেছে না। অর্থাৎ আপনি আরেকজনের জিনিস দিয়ে দিচ্ছে আপনাকে রেডিমেড তৈরি করে, আপনি নিয়ে আসা কপি পেস্টে বসাই এটাকে কাজ করতেছেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না। আপনার ওই ব্রেনের যে অ্যাডিকশনটা আছে, সেটা কিন্তু সবসময় চ্যাটজিপিটির উপর নির্ভর হয়ে থাকবে। আপনার ব্রেন কিন্তু আর আপনার যে কোড করবেন বা আপনি লজিক চিন্তা করবেন, সেই লজিকগুলো আপনার মাথায় কিন্তু আর আসবে না। আর আমাদের সি প্রোগ্রামিংয়ের করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে কি, লজিক ডেভেলপ করা। কোনো একটা প্রোগ্রাম আমি কীভাবে সমাধান করব, কোনো একটা সমস্যা আমি কীভাবে সমাধান করব, সেই জিনিসটাই ডেভেলপ করা। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি বলি যে প্রোগ্রামিং বা প্রোগ্রামটা কেন করা হয় বা প্রোগ্রামিং কী, প্রোগ্রামিংটা যদি আমরা বলতে যাই, প্রোগ্রাম হয় যেমন আমরা যদি রিয়েল লাইফে ধরি, কোনো একটা সমস্যা সমাধান করার জন্য আমরা কিন্তু প্রোগ্রাম করি, সেমিনার করি। তো সেক্ষেত্রে কী হয়, 5-6 জন 7 জন মিলে একটা ডিসিশন মেক করে, সেখানে একটা সমস্যার সমাধান করা হয়। তো সেমভাবে এখানেও আপনি আপনার প্রোগ্রাম দিয়ে, আপনার যে মেথোডোলজি লজিক আছে, সেটা দিয়ে কোনো একটা সমস্যার সমাধান করবেন, আর সেটাই হচ্ছে প্রোগ্রাম বা এখান থেকেই প্রোগ্রামিং। তো আমাদের ম্যাথমেটিক্যাল সমস্যা হতে পারে, আমাদের রিয়েল লাইফে বিভিন্ন ইয়া নিয়ে আমরা কাজ করতে পারি, মেথড, ফাংশন, লজিক বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমরা কাজ করতে পারি। সেগুলো যাতে আমরা সমাধান করতে পারি, সেই সমস্যাগুলোকে আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে, আমাদের কোডের মাধ্যমে যে আমরা সমাধান করতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং মূলত। ওকে, এখন এই যে বেসিক সিনট্যাক্স সম্পর্কে আমি এত কিছু বললাম, এগুলো হয়তো বা আপনার মাথায় অনেক কিছু ঢুকবে, অনেক কিছু ঢুকবে না। তবে যেহেতু আপনার প্রথম ক্লাস বা প্রথম আপনার লেখা সি প্রোগ্রামিংটা, আপনাকে প্রথম সিনট্যাক্সটা মনে রাখতে হবে, এবং এখানে কোনটা কিসের জন্য লিখছি সেটা অলরেডি আমি ডিসক্রাইব করে দিছি, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমি আর কথা বাড়ালাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে আবার।